আওয়াজ তো শোনা যেতেছে, তাই না? নীলা আসে নাই এখন। হুম, এটা কি আমি চলে গেলাম? পিন করা আছে না? হুম। আচ্ছা, আসবে আস্তে আস্তে, আমি হচ্ছে ক্লাস শুরু করি। আম, এই যে মরবো তো এখন। আচ্ছা, যারা আছো স্বাগতম সবাইকে আজকের হচ্ছে বাংলা 4 নাম্বার লেকচারে। বরাবরের মতোই আমি মিমাপু তোমাদের সাথে আছি আজকের ক্লাসটা নিয়ে। আর তোমাদের সাথে হচ্ছে স্ক্রিন টিচার আপু তোমাদের সুমায়ানীলা আপু, উনি হচ্ছে জয়েন হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে আশা করি। তোমাদের আজকের ক্লাস নিয়ে বা আগের কোনো পড়া বা এখনকার কোনো পড়া নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা যদি কমেন্টে জানাও, আপু হচ্ছে তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিবেন। তো তোমরা অবশ্যই জানো ক্লাসগুলো কিভাবে চলতেছে আর সামনে কিভাবে চলবে, আজকেও সেম ভাবেই চলবে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 3য় পরিচ্ছেদ, 3 নাম্বার পরিচ্ছেদে কিন্তু আমরা চলে আসছি। তো 3 নাম্বার পরিচ্ছেদে আছে হচ্ছে তোমাদের লিখিত ভাষায় প্রমিত রীতি। হুম। লিখিত ভাষায় প্রমিত রীতি তোমরা অলরেডি স্কুলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা, তোমাদের এই সব পড়াগুলো শেষ হয়ে যাওয়ার কথা। তো এই ক্লাসগুলো মেইনলি হচ্ছে তোমাদের গ্যাপ গুলো ফিল আপ করার জন্য, বা তোমরা যে জায়গাটা বুঝো নাই বা তোমাদের আরেকটু জানা প্রয়োজন, যে জিনিসগুলো না জানলেই না, কি কি শিখতে হবে সেই জিনিসগুলোর জন্যই কিন্তু মেইনলি আমাদের হচ্ছে এই আলোচনাগুলা, এই ক্লাসগুলা। ঠিক আছে? আচ্ছা, দেখি একটু কয়জন আসছে। আসতে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে 3য় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি, এই চ্যাপ্টারটার উপরে। লিখিত ভাষায় প্রমিত রীতির এই চ্যাপ্টারে আজকে আমরা যা যা দেখব সেটা হচ্ছে, শুরুতেই আমরা দেখব হচ্ছে সাধু ভাষা কি। সাধু ভাষা ব্যাপারটা কিন্তু আমরা গত ক্লাসে যখন হচ্ছে তোমাদের আমি শিখাচ্ছিলাম যে বাংলা ভাষার যে 2টা ভাগ, কথ্য আর লেখ্য, সাধু ভাষাটা কার ভাগ, তারপর হচ্ছে প্রমিত ভাষা কার ভাগ, আঞ্চলিক ভাষা এটা কার ভাগ, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের আমি একটা ছোট্ট চার্টের মাধ্যমে পড়িয়েছিলাম। তো সেখান থেকে আমি ওই আলোচনাটার প্রেক্ষিতে বা ওই আলোচনাটার লেজ ধরে পরের চ্যাপ্টারটা আসছে মেইনলি তোমাদের, সেখানে আসছে হচ্ছে মেইনলি আমাদের এখানে আলোচনা থাকবে যে সাধু ভাষা আর প্রমিত ভাষা, এই আলোচনাটা থাকবে মেইনলি আমাদের এই চ্যাপ্টারে। তো প্রথমেই আমরা জানবো যে সাধু ভাষা জিনিসটা আসলে কি। হুম। সাধু ভাষা জিনিসটা কি, এরপর জানবো যে এই যে আমরা প্রমিত ভাষা করতেছি, এতবার তোমাদের প্রমিত ভাষা আমি শেখানোর চেষ্টা করতেছি, প্রমিত উচ্চারণ শেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের এই সাধু ভাষা আর প্রমিত ভাষার মধ্যে ঠিক পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তারপর জানবো হচ্ছে সাধু ও প্রমিত ভাষার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, এই শব্দগুলোর মধ্যে আসলে পার্থক্য বা রূপের পার্থক্যটা কোথায়, কি কি দেখলে আমরা আসলে চিনবো যে কোন বাক্যটা বা কোন কথাটা সাধু ভাষায় বলা হচ্ছে আর কোন কথাটা প্রমিত ভাষায় বলা হচ্ছে। এরপর একটা ইন্টারেস্টিং একটা টার্ম, গুরু চণ্ডালী দোষ। এই সাধু প্রমিতর আলোচনা যখনই আসবে, প্রমিতর আলোচনার মধ্যে গুরু চণ্ডালী দোষ এই আলোচনাটা কিন্তু, এই টার্মটা কিন্তু বারবার আসে। তোমরা হচ্ছে ছোট ক্লাসে এই সাধু চলিত এই নামটা পড়ে আসার কথা, প্রমিতটা তখনও তোমরা পড়ো নাই। কিন্তু এইবারের তোমাদের যে বইটা, এখানে 6 থেকে 9 পর্যন্ত তোমাদের হচ্ছে যে ধারায় বইটা করা হয়েছে, এখানে চলিতর পরিবর্তে আমরা হচ্ছে প্রমিত টার্মটা অনেক বেশি দেখি। তো চলিত আর প্রমিত জিনিসটা কিন্তু আসলে একই। এই জিনিসটা একটু মাথায় রাখবা। বরঞ্চ প্রমিত ব্যাপারটা হচ্ছে চলিতর আরেকটু এক্সটেন্সিভ রূপ, মানে আরেকটু ভালো, আরেকটু সুন্দর, এই ব্যাপারগুলো আসলে মেনটেন করে করা বলা যেতে পারে। গুরুচণ্ডালী দোষ ব্যাপারটা কি, এই টার্মটা আসলে কি, শুনতে খুবই মজার একটা টার্ম, এই জিনিসটা আমরা শিখবো। আর এরপর এই চ্যাপ্টারে তোমাদের যে হচ্ছে একটা গল্প আছে, ছোট্ট একটা গল্প, গল্পটার নাম হচ্ছে প্রত্যুপকার। হুম। গল্পটার রাইটার কে, লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই লেখকের এই ছোট্ট গল্পটা থেকে আমরা আজকে যেটা করব যে
আমরা মেনলি শিখবো যে সাধু ভাষা থেকে কিভাবে প্রমিত ভাষায় একটা বাক্যকে রূপান্তর করা যায়। এই গল্পটা কিন্তু পুরোটাই সাধু ভাষায় লেখা। তোমরা যারা অলরেডি পড়েছো একবার হলেও, তাদের কিন্তু এটা জানারই কথা, মনে থাকার কথা। আচ্ছা, তো আমরা একটু আগাই আলোচনার দিকে। আচ্ছা, গত দিনের আলোচনায় আমাদের হচ্ছে শুরুতে একদম প্রথম স্লাইডেই কিন্তু বড় আমি একটা চার্ট রেখেছিলাম। সেই চার্টটার একটা অংশ হচ্ছে আমি আজকে আবার নিয়ে আসছি। এই অংশটা কি? শুরুতেই আমি কিন্তু বললাম যে বাংলা ভাষার দুইটা রূপ ছিল, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। প্রথমত একটা হচ্ছে লেখ্য রূপ। লেখার জন্য আমরা যে রূপটা ব্যবহার করি সেটা হচ্ছে লেখ্য রূপ, আর কথার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কথ্য। এই ব্যাপারগুলো মাথায় কিন্তু একদম গেঁথে নিবা, যে কোনটা আসলে কথায় আর কোনটা লেখায়, এগুলা কিন্তু অবশ্যই জানতে হবে। আচ্ছা, এই যে বাংলা ভাষার লেখ্য রূপটা আছে, এই লেখ্য রূপের আবার হয় হচ্ছে দুইটা ভাগ। একটা ভাগ হয় হচ্ছে এই যে সাধু, যেটা নিয়ে আমাদের আজকের চ্যাপ্টারটা, আর আরেকটা ভাগ হয় হচ্ছে প্রমিত, যেটার কথা আমি বললাম যে তোমরা ছোট ক্লাসে বা আগের ক্লাসে চলিত নামটা পড়ে আসছো। চলিত কথাটার অর্থ কি? চলিত কথাটার অর্থ ব্যাপারটা এটা হচ্ছে যে মানুষের মুখে মুখে প্রচলিত, এই ব্যাপারটা বুঝায় মেইনলি। তো সেটারই আরেকটু শুদ্ধ, আরো শুদ্ধ রূপটা হচ্ছে মেইনলি প্রমিত। কিন্তু এক কথায় বলতে গেলে এই দুইটা হচ্ছে সেম জিনিসই। ঠিক আছে? তো প্রমিত লেখ্য রূপটা কি, প্রমিত রূপটা কি, এটা কিন্তু গত ক্লাসে আমি খুব ভালো মতো বলে দিছি যে বাংলা ভাষার প্রমিত রূপ বলতে আমি যেটা বুঝবো যে বাংলা ভাষার একটা আদর্শ বা নীতি, আদর্শ ফর্ম, আদর্শ গঠন, যে গঠনে হচ্ছে লিখতেছি, লেখার একটা আদর্শ গঠন, সেটা কিন্তু হবে হচ্ছে আমাদের প্রমিত লেখ্যরীতি। এই প্রমিত লেখ্যরীতিটা আমরা কই ব্যবহার করব? এই জিনিসটা আমরা ব্যবহার করি মেইনলি সচরাচর, ধরো আমাদের কাজে লাগতে পারে কোথায়? আমরা ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, আবেদনপত্র কারো কাছে লিখতেছি, বা নর্মালি কোনো একটা হচ্ছে ফর্মাল জায়গায় যাবে আমাদের একটা লেখা, সেখানে কিন্তু আমরা হচ্ছে আমাদের মুখে যে আমরা আঞ্চলিক ভাষায় কথাটা বলি সেটা কিন্তু আমরা লেখায় লিখতে পারি না। সেক্ষেত্রে আমাদের একটা ভদ্র মার্জিত একটা ভাষা ব্যবহার করতে হয়। আমি কিন্তু এটা বলতেছি না যে আমরা যে আমাদের নিজের আঞ্চলিক ভাষায় কথা বলি সেটা অভদ্র বা খারাপ, এমনটা কিন্তু কখনোই না। এই ব্যাপারগুলো গত ক্লাসে আমি খুব ভালোভাবে বলছি। আরেকবার বলি, এটা কিন্তু কখনোই না যে কারো মুখের ভাষাটা অভদ্র, সেটা সে যেখানকারই লোক হোক না কেন, হোক সে টাঙ্গাইল, নোয়াখালী, ঢাকা, পুরান ঢাকা, যেখানকার মানুষই হোক না কেন, ভাষা ভাষাই। ঠিক আছে? তো কিন্তু তারপরেও হচ্ছে আমাদের একটা প্রমিত ভাষার দরকার হয়, যে ভাষাটা সবাই বুঝবে, গণহারে সবাই বুঝবে। এমন হতেই পারে যে আমি একটা শব্দ বলতেছি আমার আঞ্চলিক ভাষায় বা লিখতেছি, যেটা তুমি বুঝো না, বা যাকে তুমি বুঝাতে চাচ্ছ সে জানে না ওই শব্দটা। তো বাংলার যে প্রমিত রূপটা, লেখ্য যে প্রমিত রূপটা, এই রূপটা মেনে আমি যদি কোনো লেখা লিখি, তাহলে অবশ্যই যে কেউ ওই লেখাটা পড়ে বুঝবে। হুম আর এই যে আরেকটা রূপ আছে বাংলা ভাষায়, লেখ্য রূপের মধ্যে আরেকটা রূপ আছে হচ্ছে সাধু রূপ। সাধু রূপটা কি? সাধু রূপটা হচ্ছে একটু ভারী ভারী কি একটা ভাষা। এই ভাষাটার প্রচলন আমরা বর্তমানে খুব বেশি দেখি না। এটা হচ্ছে মূলত লেখ্য একটা ভাষায়। আমরা কিন্তু প্রমিত রূপটার কথা যখন বলতেছি, প্রমিত রূপটা কিন্তু আমাদের কথ্যতেও আছে, লেখ্যতেও আছে। কিন্তু এই যে সাধু রূপটা বা সাধু ভাষা আমরা যেটাকে বলি, সাধু ভাষাটা কিন্তু শুধু শুধু হচ্ছে লেখার কাজে ব্যবহার হয় বা হতো। এখন হচ্ছে সাধু ভাষার ব্যবহার খুব একটা নেই। সাধু ভাষার ব্যবহারটা মেইনলি এখন আছে হচ্ছে তোমার কিছু কিছু পত্রিকায় হয়তো থাকতে পারে যে সম্পাদকীয় একটা পাতা থাকে, দেখবা যে তোমরা যদি কারো হচ্ছে নিউজ পেপার বা খবরের কাগজ পড়ার অভ্যাস থাকে, দেখবা যে একটা পাতা আছে যে পাতায় অনেক বড় বড় লেখা, ভারী ভারী লেখা, জ্ঞানী গুণীদের কিছু লেখা থাকে। আম, তো ওই সম্পাদকীয় পাতাটা, যে ওই পাতায় দেখা যায় যে অনেক সময় এই সাধুরূপটা ইউজ করা হয়। এছাড়া খুব একটা এর ব্যবহারটা, সাধুরূপের ব্যবহারটা প্রচলন নেই। কিন্তু তারপরেও দেখা যাবে যে অনেক লেখক আছেন, একদম পুরোনো দিনেরও বলবো না, যে আহ এই আধুনিক কালেরই কিছুটা আগের দিকের অনেক লেখক ছিলেন, যারা হচ্ছে দেখা যেত যে কিছু প্রবন্ধ লেখার ক্ষেত্রে বা তারা সাহিত্য রচনার ক্ষেত্রে এই সাধু ভাষায় লেখাটা প্রেফার করতেন। ওই টাইমে দেখা যেত যে কম বেশি সব লেখাই সাধু ভাষায় লেখা হতো। কারণ কি? সাধু ভাষাটা যেটা বলা হতো যে সাধু ভাষাটা হচ্ছে ওই সময়ের সাধু সমাজের, শিষ্ট সমাজের একটা ভাষা বলা হতো এই সাধু ভাষাটাকে। মানে মনে করা হতো যে আহ এই ভাষাটা হচ্ছে
বাংলা ভাষার বা যে ভাষায় তারা লিখতেছে সেই ভাষার একটা সবচেয়ে মার্জিত রূপ, এটা মনে করা হতো। তো সাধু ভাষার একটা সংজ্ঞা যেটা হচ্ছে আমি এখানে রেখেছি, বাংলা ভাষার যে রীতি তৎসম শব্দবহুল। তোমাদের হচ্ছে কিছু টার্ম বুঝতে একটু সমস্যা হওয়ার কথা, আমি একটু হচ্ছে এক্সপ্লেন করে করে যাব, তারপরেও কিছু না বুঝলে অবশ্যই একটু কমেন্টে বলবা তোমরা। আচ্ছা, সাধু ভাষাটা কি? বাংলা ভাষার যে রীতিটা হচ্ছে তৎসম শব্দবহুল, অধিকতর গুরু গাম্ভীর্যপূর্ণ এবং বাক্য গঠনের যে ভাষা রীতি সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে চলে, সেই ভাষা রীতিকে বলা হয় হচ্ছে সাধু ভাষা রীতি। সংজ্ঞাটা দেখে হচ্ছে খুব ভারী মনে হচ্ছে, তাই না? বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আসো আমরা এই সংজ্ঞাটাকে একটু ভেঙে ভেঙে বুঝার চেষ্টা করি। শুরুতেই দেখো এখানে কি আছে, যে বাংলা ভাষার যে রীতি তৎসম শব্দবহুল। তৎসম শব্দটা কি? শুরুতেই একটা ব্যাপার বলে নেই, যে এই যে আমরা সাধু ভাষাটার কথা বলতেছি, এই সাধু ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষার কথা আমরা অনেকেই শোনার কথা, তাই না? এই সংস্কৃত ভাষাটা থেকে সংস্কৃত ভাষা ঘেঁষা একটা ভাষা, মানে সাধু ভাষাটার উপরে সংস্কৃত ভাষার অনেক বড় সড়ো একটা প্রভাব আছে। এই যে এখানে দেখো তৎসম শব্দবহুল কথাটা আছে, যে তৎসম শব্দ মানে কি? যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ব্যবহার হয়, সরাসরি সংস্কৃত থেকে বাংলায় আসছে, ওইভাবেই আমরা ব্যবহার করতেছি এখনো, সেই শব্দগুলোকে বলা হয় হচ্ছে তৎসম শব্দ। যেহেতু বললাম যে সাধু ভাষায় সংস্কৃত ভাষার প্রভাব অনেক বেশি, এর জন্য এই ভাষায় হচ্ছে তৎসম শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয়। শব্দের কিন্তু আরো কিছু প্রকারভেদ আছে, আমরা কিন্তু ছোট ক্লাসে থাকতে আমরা পড়ে আসছিলাম, তোমাদের মনে থাকার কথা, শব্দ আমরা পড়ে আসছিলাম কয় প্রকার? 5 প্রকার। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মনে আছে না? যদি কারো মনে না থাকে একটু ঝালিয়ে নিতে পারো। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো সবসময় পড়ার দরকার হয় না, কিছু কিছু ব্যাপার আমরা একটা সময় পড়ি, সেটাই আমাদের মাথায় থেকে যায়, বিভিন্ন ক্লাসে আমরা যখন যাই সেটাই যা ঝালাই হতে থাকে, আর আরেকটু বড় ফর্মে আমরা সেটা পড়তে থাকি, কিন্তু বেসিকটা কিন্তু আসলে আমাদের ছোট ক্লাস থেকেই চলে আসে। আচ্ছা, তৎসম শব্দবহুল, এরপর কি? অধিকতর গাম্ভীর্যপূর্ণ। গাম্ভীর্যপূর্ণ কি? এই যে বললাম যে তৎসম শব্দ এই সব ভাষাটাতে বেশি থাকে। আসলে সাধু ভাষার যদি আমি একটা উদাহরণ দিই, যদিও গঠনটা আমরা হচ্ছে আরেকটু পরে পড়বো, তারপরে জাস্ট একটা উদাহরণ দেখি। ধরো একটা ছোট্ট বাক্য, আমরা প্রমিত লিপিতে একটা বাক্য আমি লিখলাম, তারা বাসায় যাচ্ছে। তারা বাসায় যাচ্ছে, এটা হচ্ছে প্রমিত রীতিতে একটা বাক্য, তাই না? প্রমিত বাক্য, এটা কিন্তু মনে থাকার কথা যে ভদ্র ভাষায় যে কথাগুলো আমরা বলি, মার্জিত ভাষায়, সেটাই প্রমিত বাক্য। এখান থেকে এটাকে যদি সাধু ভাষায় আমি লিখতে যাই বা বলতে চাই, এই বাক্যটা কেমন হয় দেখতে? তারাকে তখন আমরা যে লিখবো হচ্ছে তাহারা। তাহারা বাসায়কে তখন আর আমি বাসায় লিখবো না, বাড়িতে লিখতে পারি, বাড়িতে। আর যাচ্ছে কে, যাচ্ছে লিখবো না, এটারও আলাদা একটা রূপ আছে সাধু ভাষার জন্য, সেই রূপটা কি? যাইতেছে। আচ্ছা, দুইটা উদাহরণ একটু খেয়াল করো। দেখো, আমি যখন এই প্রথম বাক্যটা বলি, প্রথম বাক্যটা যে তারা বাসায় যাচ্ছে, প্রথম বাক্যটা যখন আমি বলি, খুব দ্রুত আমি উচ্চারণ করে চলে যেতে পারতেছি না? হুম, তারা বাসায় যাচ্ছে। কিন্তু যখন আমি এই দ্বিতীয় বাক্যটা বলবো বা লিখবো, তখন দেখো একটু সময় বেশি লাগে না? তাহারা বাড়িতে যাইতেছে। ধরো লেখার ক্ষেত্রেও দুইটার মধ্যে পার্থক্য আছে না? দুইটা ভাষার ভাব একটু বোঝার চেষ্টা করো। মনে হচ্ছে তারা বাসায় যাচ্ছে, আমি এই ব্যাপারটা খুবই নর্মালি বলতেছি, তাই না? কিন্তু যখনই তাহারা বাড়িতে যাইতেছে, মনে হচ্ছে না জানি কি নাকি, তাই না? এই ভাষাটা যে সাধু ভাষা, এর গঠন রীতির মধ্যে এমন একটা ভাব আছে, যে যে ভাবটা এই ভাষাটাকে একটু গাম্ভীর্যপূর্ণ করে তোলে, মনে হয় খুব ভারী একটা ভাষা, খুবই ভদ্র নম্র, এই ভাষাটার সাথে কাটাছেঁড়া করা যাবে না, এমন একটা ভাষা মনে হয়। তো এখান থেকে এর জন্য বলা হয়েছে যে সাধু ভাষা অধিকতর গাম্ভীর্যপূর্ণ। অধিকতর মানে কি? চলিত ভাষা বা প্রমিত ভাষা যেটা, সেটার চেয়ে আরো বেশি। অধিকতর মানে হচ্ছে আরো বেশি, আর গাম্ভীর্যপূর্ণ মানে কি? যে কিছুটা ভারী, ভারী ভারী কি। এরপরে
এবং বাক্য গঠনে যে ভাষা রীতি সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে চলে। শুরুতেই বললাম যে সাধু ভাষাটা হচ্ছে তোমার সংস্কৃত ঘেঁষা একটা ভাষা। সংস্কৃত ভাষার যে গঠন বা উচ্চারণ রীতি, শব্দের যে গঠন রীতিগুলা, সেই ব্যাপারগুলা, ব্যাকরণের যে রীতিগুলা, যে নিয়ম মেনে ওখানে হচ্ছে তোমার বাক্যগুলা গঠিত হতো বা কোনো একটা রচনা লেখা হতো, সেই সব নিয়ম কিন্তু এই সাধু ভাষা দিয়ে কোনো একটা রচনা লেখার ক্ষেত্রে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলা হয়। তো এই ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ যে ভাষাটা, প্রমিত ভাষার মধ্যে কিন্তু এত কোনো বৈশিষ্ট্য নাই। খুব সহজ সরল একটা ভাষা হচ্ছে প্রমিত ভাষা। তো এই যে এতগুলা বৈশিষ্ট্য বললাম তিনটা, এই ধরনের বৈশিষ্ট্য সহ যে ভাষাটা, যেটা হচ্ছে লেখার ক্ষেত্রে ব্যবহৃত হতো বা এখনো কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই ভাষাটাই হচ্ছে আমাদের সাধুরীতি বা সাধুরীতির ভাষা। আচ্ছা, কারো যদি কিছু বুঝতে কষ্ট হয় তোমরা একটু হচ্ছে কমেন্টে জানাবা, আর বুঝতেছো কিনা সেটাও একটু জানাবা, কারণ তোমরা না জানালে আমি কিন্তু বুঝবো না যে কোন কথাটা তোমরা বুঝতেছো না। টপিকটা হচ্ছে, যেহেতু বললাম যে এই জিনিসগুলো আমরা ছোট ক্লাসে পড়ে আসছি বা এখনো পড়তেছি, হয়তো মনে হতে পারে যে খুবই সহজ, কিন্তু এখানেও কিন্তু হচ্ছে বোঝার অনেক কিছু আছে, তাই না? একটা জিনিস বোঝায় কিছু ব্যাপার স্কিপ হয়ে গেলে সেটা দেখা যাবে কনসেপ্টটা কোনোভাবেই পরে আর ক্লিয়ার হয় না। তো আমি চেষ্টা করব যে যতটা সম্ভব তোমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার। আচ্ছা, এর পরের টপিকে আমরা যদি যাই, যেটা বললাম যে সাধু আর প্রমিত ভাষার মধ্যে পার্থক্যটা কোথায়। তোমাদের একটা উদাহরণ আমি দেখালাম, সেম ভাবে আমি হচ্ছে প্রত্যেকটা যে জায়গায় উদাহরণ দরকার আছে সেখানে আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, ভয় পাওয়ার কারণ নেই। আচ্ছা, শুরুতেই দেখো, যেটা বললাম আমি যে সাধু ভাষা কিন্তু সর্বজন গ্রাহ্য লেখ্য ভাষা, আর প্রমিত ভাষা যেটা, সেটা কিন্তু একই সাথে কথ্য এবং লেখ্য। এটা মাথায় রাখবা যে সাধু ভাষাটা কিন্তু শুধু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হতো, আর এখনো যদি ব্যবহৃত হয় কোনো জায়গায় সেই ক্ষেত্রেও তাই। শুধু হচ্ছে লেখ্য ভাষা সাধু ভাষা, আর প্রমিত ভাষাটা হচ্ছে কথ্য প্লাস লেখ্য দুটোই। এরপর যেটা আসে যে সাধু ভাষাটা কি হয়, সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। একটু আগেই বললাম সংজ্ঞাতে যে সাধু ভাষা যেটা কি সংস্কৃত ঘেঁষা, সংস্কৃত যে ভাষাটা, সেখানে যে ব্যাকরণের রীতিগুলো ব্যবহৃত হতো, সেই নিয়মগুলো কিন্তু সাধু ভাষা যেটা করে বা সাধু ভাষার রীতিতে যেটা করা হয়, যে মোটামুটি পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনটেন মেনটেন করা বা মেনে চলার চেষ্টা করা হয়। আর প্রমিত ভাষার ক্ষেত্রে দেখা যায় যে সব সময় সে ব্যাকরণের নিয়ম মেনে চলে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণের নিয়ম মেনে যদি না চলে, তাহলে একটা বাক্য আমি শুদ্ধভাবে কিভাবে লিখবো? এমন প্রশ্ন আসতে পারে না? আসতে কিন্তু পারে। দেখো, আমরা যখন ধরো নর্মালি কোনো একটা কিছু বলতেছি, বলার সময় কিন্তু দেখা যায় যে কথ্য ভাষায় কথায় বলার সময় আমরা কিন্তু অনেক সময় কথাটাকে কিছুটা ছোট করে নিয়ে আসি। যেমন ধরো একটা বাক্য, হ্যাঁ একটু জায়গা নেই লেখার, ধরো একটা বাক্য আমি লিখলাম, আমি চলিয়া যাইতেছি। চলিয়া যাইতেছি। তো আমি যখন এই বাক্যটাকে হচ্ছে প্রমিত ভাষায় রূপান্তর করব, প্রমিত রীতিতে রূপান্তর করব, এই বাক্যটা তখন হবে হচ্ছে, ধরো আমি চলিয়া থেকে আসবে হচ্ছে চলে, যাইতেছি থেকে আসবে হচ্ছে যাচ্ছি। কিন্তু প্রমিত ভাষায় দেখা যায় অনেক সময় আমরা প্রমিত ভাষায় কথা বলার সময় বাক্যটাকে কিছুটা ছোট করে নিয়ে আসি। তখন দেখা যায় যে আমি শুরুতে আর বলি না, আমি কথাটা আর বলি না, বলি কি চলে যাচ্ছি, বলি না আমরা অনেক সময়। তো এই ক্ষেত্রে দেখো, বাক্য গঠনের যে একটা নিয়ম, ছোটবেলায় তোমাদের পড়ার কথা যে বাক্য গঠনের খুব বেসিক নিয়মের মধ্যে শুরুতেই কি থাকবে, বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে, তাই না? বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে, বিধিও থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে। এই কথাগুলো তোমাদের মনে আছে না? তো অনেক সময় দেখা যায় যে এরকম চলিত ভাষায় লেখার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে আমরা নিজেদের কথা বলার সুবিধার্থে, লেখার মধ্যে এই কাজটা সচরাচর করা হয় না, কথা বলার সুবিধার্থে দেখা যায় যে আমরা অনেক সময় বাক্যের গঠনটা কিছুটা পরিবর্তন করে নিই। এটা ভুল না, আসলে ভুল ভুল ধরা চলে না, কিন্তু আমরা কিন্তু নিজেদের মতো পরিবর্তন করতে পারি। কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে যেটা হয়, তুমি এর গঠনটা কখনোই কোনোভাবেই পরিবর্তন করতে পারবা না। শুধু যেটা হতে পারে যে শব্দের ব্যবহারে
কালের পরিক্রমায় শব্দের ব্যবহারে কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাক্যের গঠনে আমি কোনো পরিবর্তন আনতে পারবো না। আচ্ছা, এরপর আসে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, যেটা একটু আগেই বললাম, সাধু ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। আর অপরদিকে প্রমিত ভাষায় যেটা হয়, তদ্ভব বা বিদেশি শব্দের ব্যবহারটা বেশি থাকে। তদ্ভব শব্দটা কি? তদ্ভব শব্দটা হচ্ছে যে শব্দটা উৎপত্তি হয়েছে হচ্ছে সংস্কৃত থেকে, কিন্তু সে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত এমন একটা রূপে পরিণত হয়েছে যেটার হচ্ছে সংস্কৃতর সাথে তেমন একটা মিল নাই। সেই শব্দটাকে বলা হয় হচ্ছে তদ্ভব শব্দ। আচ্ছা, তো তদ্ভব শব্দটা আর বিদেশি শব্দটা কি? বিদেশি শব্দটা হচ্ছে তোমাদের কিছু কিছু ইতিহাস যারা পড়েছো, যারা কি তোমাদের হচ্ছে এত ক্লাস পর্যন্ত আসছো, ক্লাস 9-এ পড়ো, 8 পর্যন্ত তোমরা অবশ্যই কিছু না কিছু বাংলাদেশের ইতিহাস পড়ার কথা। তো বাংলাদেশের ইতিহাস পড়লে আমরা কিন্তু একটা ব্যাপার জানবো যে এই দেশে আজ পর্যন্ত অনেক অনেক আহ দেশের আন্ডারে দেশ শাসন করে গেছে বাংলাদেশকে, তাই না? অনেক অনেক দেশের মানুষ হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে আসছে না? যেমন হচ্ছে আমরা ইংরেজদের শাসনের আন্ডারে কতদিন পর্যন্ত ছিলাম, পর্তুগিজরা এসেছেন ভারতীয় উপমহাদেশে, তারপরে ফরাসিরা এসেছেন, সেম ভাবে আরবরা আসতেন, আরবের যারা লোক আছেন, এই ধরনের হচ্ছে তোমার বিভিন্ন দেশের মানুষ ওই সময় যেটা করতো যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কারণে তারা আসতো, এসে হয়তো তারা কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য এখানে বসতি স্থাপন করতো। তো তখন যেটা হতো যে তারা যে ভাষায় কথা বলে সেখান থেকে কিছু 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 শব্দ আমাদের বাংলা ভাষায় তাদের মুখ থেকে চলে আসছে, কথায় 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 প্রচলিত হতে হতে তাদের মুখ থেকে কোনো কোনো ভাবে এখানে হচ্ছে বাংলা ভাষার মধ্যে চলে আসছে। এই যে বিদেশি লোকজনের মুখ থেকে আসা বিভিন্ন যে ভাষা, তাদের কাছ থেকে আমরা যে ভাষাটা পেয়েছি বাংলা ভাষায়, সেগুলো কিন্তু এখন স্থায়ীভাবে রয়ে গেছে, সেগুলোও কিন্তু সমানভাবেই বাংলা ভাষার উপাদান, তাই না? তো এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে বিদেশি শব্দ। আমরা কিন্তু বাংলা ভাষায় প্রচুর প্রচুর বিদেশি শব্দ ব্যবহার করি, হয়তো জেনে না জেনে আমরা কিন্তু অনেক বিদেশি শব্দ ব্যবহার করি। ইভেন এমন কিছু শব্দও আছে যেগুলোর হচ্ছে বাংলা অর্থই নেই। হুম, মানে ওইগুলার বাংলা অর্থ করা কখনো প্রয়োজন মনেই হয়নি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু বিদেশি শব্দ আছে যেগুলোর বাংলা অর্থ আছে অবশ্যই, কিন্তু আমরা হচ্ছে ওই বিদেশি শব্দটাই ব্যবহার করতে এত বেশি অভ্যস্ত যে আমাদের হচ্ছে ওই বাংলা অর্থটা আর ব্যবহার করা হয়ে ওঠে না। যেমন ধরো, আমরা সচরাচর ব্যবহার করি একটা শব্দ কেদারা, চেয়ার। চেয়ার চেয়ার শব্দটার বাংলা রূপটা হচ্ছে কেদারা। কেদারা শব্দটা তোমরা কয়জন জানো আর কয়জন ব্যবহার করো? আমি কিন্তু কখনোই ব্যবহার করিনি, শুধু জানার জন্য জানা। তো সেম ভাবে বিদেশি শব্দগুলো এইভাবেই হচ্ছে বাংলা ভাষার সাথে ওতপ্রোত ভাবে মিশে গেছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে সাধু ভাষা, যেটা সাধু ভাষায় কিন্তু বাগধারা, প্রবাদ, প্রবচন এইসব জিনিসের ব্যবহার খুবই কম। বাগধারা, প্রবাদ, প্রবচন এই জিনিসগুলা কি? এগুলা কিন্তু তোমাদের অলরেডি পড়ার কথা, তারপরেও আমি কিছু কিছু জিনিস বলে দিই। যেমন ধরো, আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করি না, যেমন হচ্ছে আহ অমাবস্যার চাঁদ। তুমি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো, তোমাকে তো দেখাই যায় না। অমাবস্যার চাঁদ একটা শব্দ যে ব্যবহার করি, এটা কিন্তু হচ্ছে একটা বাগধারা। বাগধারা কেন বলা হয় এটাকে? অমাবস্যার চাঁদ বলতে কি, মানে কোন একটা মানুষ চাইলেই কি অমাবস্যার চাঁদ হয়ে যেতে পারে? চাঁদ হয়ে যেতে পারে? পারে না। কিন্তু শুনতে কিন্তু দেখতে একটা শব্দ একরকম লাগে, কিন্তু ওইটার হচ্ছে ভিন্ন একটা অর্থ থাকে। আমি কাউকে অমাবস্যার চাঁদ বলতেছি, এটার মানে এটা যে তাকে কখনো বা মাঝে মধ্যে খুব কম দেখা যায়, খুবই কম দেখা যায়। অমাবস্যার চাঁদ জিনিসটা কি, অমাবস্যার টাইমে কি হয়, ওই সময় কিন্তু চাঁদ দেখা যায় যে দেখাই যায় না, তাই না? তো সেম ভাবে আহ ধরো আরো কিছু বাগধারা তোমাদের পড়ারই কথা, যেমন ধরো আমরা কাঠের ঢেকি, তাই না? আমরা কাঠের ঢেকি, তারপর চিনির পুতুল, তাসের ঘর, এরকম অনেক অনেক বাগধারা আছে বাংলা ভাষার মধ্যে। তোমরা হচ্ছে বিভিন্ন লেখা বা ব্যাকরণ বইটই যখন পড়তে যাবা, এরকম অনেক অনেক বাগধারা তোমরা জানবা। আর এইসব প্রত্যেকটা বাগধারার কিন্তু সুন্দর সুন্দর বাংলা অর্থ আছে, প্রত্যেকটার পিছনে কোনো একটা কারণ আছে। খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, এগুলা হচ্ছে সময় পেলে আমি অবশ্যই তোমাদের কিছু কিছু বলার চেষ্টা করব। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন জিনিসটা কি? প্রবাদ প্রবচন জিনিসটা হচ্ছে আহ কিছু কিছু কথা যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে,
আর সেটা চিরন্তন সত্য, সেটা সত্য। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা একটা বাক্য সচরাচর বলতে শুনি বা জানি এটা একটা সত্য বাক্য। কি বলে? চকচক করলেই সোনা হয় না, বা ধরো নাচতে না জানলে উঠান বাঁকা। চকচক করলে শোনা হয় না, নাচতে না জানলে উঠান বাঁকা, এই ব্যাপারগুলা কিন্তু চিরন্তন সত্য। এগুলা কিন্তু একেবারে সত্যি বাক্য। সেগুলাকে বিভিন্ন ভাষার মাধ্যমে, বিভিন্ন কথা বা ছন্দের মাধ্যমে যে প্রকাশ করা হয়, সেগুলা কিন্তু হচ্ছে বাগধারা আর প্রবাদ প্রবচন। এই যে বাগধারা আর প্রবাদ প্রবচন জিনিসগুলা, এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু সাধু ভাষায় খুবই কম। সাধু ভাষায় এগুলোর ব্যবহার নাই, বলা চলে একেবারেই নাই। কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে যেটা হয়, যে দেখা যায় যে এগুলা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ক্ষেত্রে এই ব্যবহারগুলো অনেক বেশি ব্যবহৃত হয়, অন্তত সাধু ভাষার চেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আর কয়েকটা হচ্ছে উদাহরণ, পার্থক্য দেখি আমরা। দেখো, সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর, দুর্বোধ্য এবং মন্থর। এই যে একটু আগে তোমাদের একটা বাক্য আমি দেখালাম, যে আমি চলিয়া যাইতেছি, বাক্যটা শুনতেই একটু ভারী ভারী লাগে, তাই না? ভারী ভারী থেকেই ব্যাপারটা কি গুরু গম্ভীর, দুর্বোধ্য। অনেক ক্ষেত্রে দেখবা যে সাধু ভাষার কিছু বাক্য পড়তে এত কঠিন মনে হচ্ছে যে ওটার অর্থ আসলে বোঝাই যাচ্ছে না। এই জিনিসটা যে বাংলা ভাষা হতে পারে এটা মনেই হবে না। তোমাদের দেখবা যে তোমাদের যে গল্পটা আছে যে প্রত্যুপকার, ওটা পড়তে গেলেই দেখবা অনেক শব্দ বা অনেক লাইন তোমরা হচ্ছে বুঝতেই পারতেছো না। তো গুরু গম্ভীর একটা শব্দ আসছে, দুর্বোধ্য এবং মন্থর। মন্থর শব্দটার অর্থ কি? মন্থর শব্দটার অর্থ হচ্ছে ধীর গতি, আস্তে যায়, যেটা হচ্ছে দ্রুত চলে যায় না এমন। এই যে বললাম আমি চলিয়া যাইতেছি, আমি চলে যাইতেছি বা আমি চলে যাচ্ছি। উম তো দেখো, আমি যখন আমি চলে যাচ্ছি বলছি বা লিখতেছি, আমার কিন্তু খুব কম টাইম লাগতেছে, তাই না? খুব ইজিলি আমি বলে ফেলতে পারতেছি। কিন্তু যখন আমি চলিয়া যাইতেছি এই বাক্যটা আমি যখন ব্যবহার করি, তখন কিন্তু আমার লিখতে বা বলতে আরেকটু বেশি সময় লাগে, তাই না? আচ্ছা, এর পরের যেটা আছে, বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের ক্ষেত্রে এটা উপযোগী না। এই যে বললাম সাধু ভাষা জিনিসটা কেন লেখো, এই যে দেখো, এই জিনিসটা, এই ভাষাটা যে এতটা গুরুগম্ভীর, এত ভারী একটা ভাষা, যেটা হচ্ছে সম্ভবই না মুখে এইভাবে মেনটেন করা, মুখে বলে এতটা মেনটেন করা। বা আরেকটা জিনিস যেটা আছে, যে সাধু ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলবে। তো ওই ব্যাপারগুলা মেনটেন করে এই ভাষাটা আসলে কোনোভাবেই সম্ভব না কোনো একটা বক্তৃতা কিংবা ভাষণ বা নাটকের সংলাপ বা মানে হচ্ছে নাটকে যে ডায়লগ গুলা থাকে, সংলাপ মানে হচ্ছে ডায়লগ, এই জিনিসগুলোর মধ্যে সাধু ভাষা যে ব্যবহার করা হবে বা এই ভাষায় যে কথা বলা হবে, এটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু প্রমিত ভাষার ক্ষেত্রে আমরা কিন্তু জানি বর্তমানে হচ্ছে প্রমিত ভাষাটা যেটা, আহ এই ভাষাটা হচ্ছে সব জায়গায় মান একটা ভাষা, আদর্শ একটা ভাষা। এই আদর্শ ভাষায় কিন্তু আমরা বক্তৃতাও দিতে পারি, ভাষণ কিংবা নাটকের সংলাপ বা নাটকের যে ডায়লগ গুলো থাকে, যে কোনো ভাষায় বা যে কোনো কাজেই আমরা হচ্ছে প্রমিত ভাষাটা কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর দেখো, সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। অপরিবর্তনীয় কেন? এই যে আমি বললাম সাধু ভাষা জিনিসটা হচ্ছে কি, সংস্কৃত ঘেঁষা একটা ভাষা। এর সব সময় যেটা করবে, এ হচ্ছে সংস্কৃতর এই ব্যাকরণের যে নিয়মগুলো আছে সেটা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা করবে। কখনোই দেখা যাবে যে ওই ব্যাকরণের নিয়মের বাইরে যেতে চাইবে না। থাকে না, কিছু মানুষকে আমরা বলি গোঁড়া, ধর্মান্ধ, এই ধরনের টার্ম গুলো আমরা কিছু মানুষের জন্য ইউজ করি না, যে তারা তাদের নিজের গণ্ডিটার বাইরে বের হয়ে আসতেই চায় না। সাধু ভাষা হচ্ছে অনেকটা তাই, অনেকটা বলতে পারো যে বাংলা ভাষার গোড়া, তাই না? গোড়া বলতে কিন্তু আমরা হচ্ছে যে মূল যেটা বুঝি সেটা না। গোড়ামি করা শব্দটা শুনছো? শোনার কথা, তোমাদের এত বড় হয়ে গেছে এখন, তো এগুলো কিছু কিছু জিনিস শোনারই কথা। গোড়া, এই গোড়া। তো সাধু ভাষা জিনিসটা বলতে পারো যে অনেকটা বাংলা ভাষায় একটা গোড়া ভাষার মতো কাজ করে। আচ্ছা, এর জন্য যেটা বলা হয় যে সাধু ভাষাটা অনেকটা কৃত্রিম। কারণ কি? কারণটা হচ্ছে এটা, এই যে আমরা ভাষা কেন ব্যবহার করি, এই ব্যাপারটা আমি কিন্তু তোমাদের বহুবার বলেছি। অলরেডি 3টা ক্লাস চলে গেছে, 3টা ক্লাসের মধ্যে আমি অনেকবার বলেছি যে বাংলা ভাষা ভাষা আমাদের ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে
যে আমি আমার সামনে যার সাথে কথা বলতেছি বা যাকে আমি কিছু একটা লিখে বোঝানোর চেষ্টা করতেছি, আমার মনের ভাবটা জাস্ট সঠিকভাবে তার কাছে পৌঁছালেই হলো, তাই না? সেই সঠিকভাবে পৌঁছানোর জন্য আমি আমার সুবিধা মতো যে আহ গঠনটা হোক বা যে ধরনের শব্দ হোক আমি কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে? কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে ও যেটা বলতেছে যে না, আমি আমার নিয়ম নীতি থেকে কোনোভাবেই সরবো না। একটু আগেও কিন্তু তোমাদের দেখালাম যে প্রমিত ভাষার মধ্যে আমরা কিন্তু চাইলেই অনেক সময় কথা বলার সময় কিছু কিছু বাক্যকে ছোট করে ফেলতে পারি কোনো না কোনো ভাবে, বা ব্যাকরণের নিয়ম আমরা কিছু পরিবর্তন করতে পারি। কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলা কখনোই করা যায় না। মানে একেবারেই সে তার যে গঠন, সেই গঠনেই অনড়। অপরদিকে প্রমিত ভাষাটা পরিবর্তনশীল আর তাই জীবন্ত। প্রমিত ভাষা পরিবর্তনশীল তাই জীবন্ত, এই কথাটার অর্থ কি? পরিবর্তনশীল ব্যাপারটা এরকম, আহ মানুষ ভাষা কিভাবে শিখে এই ব্যাপারটা একটু বুঝো, বা যুগে যুগে কালক্রমে ভাষা জিনিসটা কিভাবে এক যুগ থেকে আরেক যুগে যায়। দেখো, আমরা যখন কথা বলি, সবাই কিন্তু কোনো কথা বা কোনো কোনো শব্দ সেম ভাবে উচ্চারণ করতে পারে না, বা একটা সময় পরে দেখা যায় যে এরকম একটু পরিবর্তিত ভাবে উচ্চারিত হতে 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 কোন একটা শব্দের গঠন বা শব্দের রূপটা পরিবর্তন হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় যে এইভাবে একটা শব্দ কোন একটা অন্য নামে পরিচিত হতে হতে অনেক সময় সেই শব্দটাই কিন্তু একটা সময় পরে গিয়ে পরিবর্তিত হয়ে যায়। এগুলোর অনেক উদাহরণ তোমরা পরবর্তীতে পাবা, তোমরা যদি বিভিন্ন লেখকের লেখা যদি পড়ো, সেই ক্ষেত্রে তোমরা অনেক অনেক এমন উদাহরণ পাবা যে যে শব্দগুলা প্রমিত হওয়া সত্ত্বেও ওগুলো আমরা এখন আর ব্যবহার তেমন একটা করি না, সেগুলোর পরিবর্তে আরো সহজ আমরা কোনো একটা শব্দ বেছে নিয়েছি। তো এরকম এটা যেটা হয় যে মানুষ সবসময় যেটা করে কথা বলার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তারা নিজের সুবিধাটা খুঁজে। তো কথা বলার ক্ষেত্রেও তাই, সে যেটা করে সে যে ভাষায় বা যেভাবে কথা বলে অভ্যস্ত বা যেভাবে কথা বলতে তার সুবিধা হবে, কম সময়ে সে নিজের মনের ভাবটা ভালোভাবে নিজের মনের মতো করে প্রকাশ করতে পারবে, সেই ভাষাটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করে। তো এর জন্য যেটা হয়, এভাবেই কিন্তু একটা ভাষা পরিবর্তন হতে থাকে। সাধু ভাষা জিনিসটা ও কিন্তু এই নিজের মনের মতো করে মনের ভাবটা প্রকাশ করার ব্যাপারটা কিন্তু দেয় না, ওই স্বাধীনতাটা দেয় না। কিন্তু প্রমিত ভাষা বা চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল, তুমি চাইলেই বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, শিষ্টতা বজায় রেখে আদর্শ ভাবটা বজায় রেখে তুমি কিন্তু আনতে পারো। তো এজন্যই যেটা হয়, প্রমিত ভাষাটা জীবন্ত। জীবন্ত মানে কি? শব্দটার অর্থ শুনে মনে হচ্ছে আরে প্রমিত ভাষা কি মানুষ নাকি গাছ পাখি? এমন কিন্তু না। জীবন্ত মানে কালক্রমে এই ভাষাটা বেঁচে থাকবে, মানুষের মুখে মুখে কোনোভাবে পরিবর্তিত হতে হতে তারপরেও কিন্তু প্রমিত ভাষা ব্যাপারটা থেকে যাবে। কিন্তু সাধু ভাষাটা যেহেতু পরিবর্তিত হয় না, তো মানুষ এক সময় দেখা যায় যে সে এই ভাষাটা ব্যবহার করতে মানে অভ্যস্ততা তার চলে যাচ্ছে, অনেকটা বিরক্তি চলে আসে যে একটা জিনিসের প্রতি, অনেকটা তাই। তো ওই যে বললাম যে মানুষ সবসময় কোন কাজটা সহজ, কোন ভাবে আমি কাজটা সহজ ভাবে করতে পারি, সেই সেই দিকটা কিন্তু সে খুঁজতে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে প্রমিত ভাষাটা এই যে পরিবর্তন হতে পারে, মানুষ নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে, সুবিধা মতো এটাতে কথা বলতে পারতেছি, আমি লিখতে পারতেছি, এর জন্য কিন্তু এই ভাষাটা আসলে থেকে যাবে। যদিও আমি গ্যারান্টি দিতে পারবো না যে আজ থেকে 100 বছর পরে বা আরো পরে গিয়ে এই ভাষাটার রূপটা এমন হবে কিনা, কিন্তু প্রমিত ব্যাপারটা থাকবে। এটা অনেকটা ধরে নেওয়া যায়, যদি না অন্য কিছু হয় যে যে কারণে হয়তো আমাদের বাংলা ভাষা ছাইড়ে দিতে হইতেছে, এমনটা হওয়ার কথা না। এখনকার যুগে আসলে এমনটা সচরাচর হয় না। কিন্তু যেটা হবে যে হয়তো হতে পারে যে আজ থেকে 50 বছর 100 বছর পরে গিয়ে আমরা এখন যে প্রমিত ভাষার যে রূপটা দেখতেছি, হয়তো আমরা এই রূপটা দেখবো না। কারণ কি, এই যে বললাম যে মানুষের মুখে মুখে ভাষা কিন্তু পরিবর্তিত হয়। আচ্ছা, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে সাধু ভাষা আর প্রমিত ভাষার পার্থক্যর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে সাধু আর প্রমিত ভাষার মধ্যে কিছু শব্দে আমরা মেইনলি পার্থক্য দেখতে পারি। কিছু শব্দের গঠন পরিবর্তন হয় বা ডিফারেন্ট দেখা যায়। শব্দগুলা কি? তোমরা ছোট ক্লাসে পদ পড়ে আসার কথা। পদ জিনিসটা কি? বাক্যে আমরা যে শব্দগুলা ব্যবহার করি, কোনটা কোন ধরনের শব্দ, সেটাই কিন্তু পদ। পড়েছো না তোমরা? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া,
বড় ক্লাসে তোমরা এখন যেহেতু 9-এ উঠেছো, তোমরা দেখা যাবে যে এবার যেটা হবে, আমরা কিন্তু ইংলিশে 8 প্রকার পার্টস অফ স্পিচ পড়তাম, মনে আছে না? মনে থাকার কথা তোমাদের। তো আর বাংলায় পড়তাম হচ্ছে আমরা সব মিলে টোটাল হচ্ছে 5 প্রকার পদ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তাই না? তো এখন তোমাদের বাংলা এই গ্রামার পার্টকে কিছু চ্যাপ্টার পরে দেখবা তোমাদের হচ্ছে এই শব্দের একটা চ্যাপ্টার আছে, সেখানে এই পদের ব্যাপারটা আনা হয়েছে। তো তোমাদের এখন যেটা করা হয়েছে, আমরা যে ইংলিশে 8 প্রকার পদটা পড়তাম না, সেই অনুযায়ী এখন কিন্তু বাংলাটাকেও ওইভাবে ঘুরায় 8টা প্রকারে নিয়ে আসা হয়েছে। মানে মোটামুটি থিমটা সেমই আছে, কারণ ওই 5 প্রকারের মধ্যেই তো আসলে ওই 8 প্রকারটা লুকায়িত ছিল, হোক সেটা বাংলা ভাষা বা ইংলিশ ভাষা, কিন্তু কিছু ব্যাপার তো আসলে সেমই থাকে, তাই না? তো সাধু ভাষা আর প্রমিত ভাষার ক্ষেত্রে যেটা হয়, মূলত সবচেয়ে বেশি পরিবর্তন বা সবচেয়ে বেশি হচ্ছে পার্থক্য দেখা যায় হচ্ছে সর্বনাম আর ক্রিয়াপদের মধ্যে। সর্বনাম পদ কোনটা? সর্বনাম পদ হচ্ছে যে সাধু ভাষায়, সরি, কোনো একটা হচ্ছে বিশেষ্য বা নাম পদের পরিবর্তে আমি যে শব্দগুলা ব্যবহার করতে পারি, কেউ যে শব্দগুলা হচ্ছে কোনো একটা নাম পদের পরিবর্তে ব্যবহার করে, তাকে সেগুলো হচ্ছে সর্বনাম পদ। নাম পদের পরিবর্তে মানে কি, এগুলো ছোট ক্লাসে পড়ে আসার কথা, তাও আমি হচ্ছে একটা দুইটা জিনিস একটু রিপিট করে যাই যাতে তোমাদের মনে পড়ে। যেমন ধরো মুনিরা। মুনিরা একটা মেয়ে, সে কি করলো? মুনিরা ধরো স্কুলে যাচ্ছে, মুনিরা স্কুলে যাচ্ছে। এই যে মুনিরা মেয়েটা স্কুলে যাচ্ছে, আমি যদি চাই কোনো কারণে, ধরো আমার কারোর সাথে কথা বলতে হচ্ছে, এই সময় কোনো কারণে আমি মুনিরা শব্দটা বা তার নামটা আমি নিতে পারতেছি না, কথার প্রেক্ষিতে কিন্তু নামের পরিবর্তে আমাদের অনেক সময় কিছু না কিছু বলতে হয়। ধরো মুনিরাকে নিয়ে আমি আরো কোনো কথা বলতেছি, মুনিরা নামে একটা মেয়ে আছে, আমার একটা ফ্রেন্ড আছে ধরো, বা আমাদের প্রতিবেশী, তার নাম মুনিরা, সে স্কুলে যাচ্ছে, এভাবে বলি না আমরা অনেক সময়? মুনিরার নামটার পরিবর্তে আমরা কিন্তু অনেক সময় এইভাবে একটা শব্দ সে, দেখা তো যাচ্ছে না মনে হয়, সে, সেটা এটা ব্যবহার করতে পারি, পারি না? এই যে নামের পরিবর্তে আমি একটা শব্দ ব্যবহার করলাম, এটাই কিন্তু হচ্ছে সর্বনাম। একটা কথা বলে হচ্ছে এটা তোমার মানে ফাইজলামি করে বলা অনেকটা। সর্বনামের সংজ্ঞা আমরা ছোটবেলায় যখন পড়তাম, আমাদের এক টিচারের মুখেই শুনেছিলাম এটা, সবার নাম যেখানে লুকায়িত থাকে সেইটাই হচ্ছে সর্বনাম। কারণ কি, যে সব নাম পদের পরিবর্তে কিন্তু আমরা যে পদগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে সর্বনাম পদ। এই যে একটা দেখলাম সে, তারা, কেউ, এই ধরনের যে শব্দগুলা তোমরা হচ্ছে তোমাদের যখন ওই পদের বা শব্দের চ্যাপ্টারটা পড়াবো, আমি এগুলো একদম ডিটেইলসে পড়াবো, জাস্ট আজকে কিছু ধারণার জন্য। এই শব্দগুলা কিন্তু হচ্ছে সর্বনাম পদ। আর ক্রিয়াপদ জিনিসটা কি, এটাও নামে বোঝার কথা, মনে থাকার কথা কিছু জিনিস। ক্রিয়াপদ হচ্ছে যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। কাজ করা কি, এই যে বললাম, ধরো এই বাক্যটাই আরেকবার ধরি আমি, মুনিরা স্কুলে যাচ্ছে, এই যে সে যাওয়ার 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 কাজটা করতেছে না, এই যাচ্ছে শব্দটা হচ্ছে আমাদের একটা ক্রিয়াপদ, ঠিক আছে? তো এখানে আরো একটা পদ আছে সর্বনাম আর ক্রিয়াপদের মধ্যে, এরপরে আরেকটা পদ আছে হচ্ছে অব্যয়। ছোটবেলায় আমরা এই অব্যয় নিয়েও একটা সংজ্ঞা পড়তাম, ছোট্ট সংজ্ঞা আমার মনে আছে, যে যে পদের কোনো ব্যয় হয় না, সেই পদটা নাকি অব্যয় পদ। আসলে সংজ্ঞাটা এরকম না অনেকটা, যে পদটা হচ্ছে তোমার পরিবর্তিত হয় না বলা চলে, বা কোনো একটা বাক্যের মধ্যে সে বসবে ঠিকই, বসে সে যেটা করবে বাক্যে একটা আলাদা রূপ প্রদান করবে, কোন একটা বাক্যের অর্থ সে পরিবর্তন করবে, এই শব্দগুলো হচ্ছে আমাদের অব্যয় পদ। এগুলো আমরা পরে ডিটেলসে জানবো। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার আছে যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ্য পদ, বিশেষ্য পদ কোনটা বললাম, যে যেগুলো নাম পদ, কোন একটা নাম বোঝায়। হুম তো সাধু ভাষার যে ক্ষেত্রে যেটা হয়, এই যে তোমাদের আমি 4টা পদের কথা বললাম, 5টার মধ্যে কিন্তু দেখো 4টা পদই এখানে চলে আসছে অলমোস্ট। সাধু ভাষার ক্ষেত্রে সর্বনাম, ক্রিয়া, অব্যয়, অনেক ক্ষেত্রে বিশেষ্য পদেরও রূপে পরিবর্তন দেখা যায়। মানে বিশেষ্য পদ এই কয়টার হচ্ছে কি হয়, একটু বড় রূপটা ব্যবহৃত হয়, একটু হচ্ছে পূর্ণ রূপ যেটা বলা হয়, এই পূর্ণ রূপটা কিন্তু ব্যবহৃত হয় সাধু ভাষার ক্ষেত্রে। চলিত ভাষার ক্ষেত্রে আবার এই 4টা পদের কথা, যে এই 4টা পদের হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত একটা রূপ ব্যবহৃত হয়।
কি হয়েছে যে এই ভাষাটাকে তারা কিছুটা মানে মানুষ কিছুটা নিজেদের সুবিধার্থে ছোট করে নিয়ে আসছে, শব্দগুলা যাতে উচ্চারণ করতে বা কথা বলতে সুবিধা হয় সেজন্য এই শব্দের রূপগুলো কিছুটা ছোট করে আনা হয়েছে। আচ্ছা, উম আমরা এখন যেটা দেখব, এই যে আমি বললাম যে 4 ধরনের শব্দে আমাদের সাধু ভাষার আহ আর চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। এই যে 4 ধরনের শব্দ, এদের কিছু উদাহরণ আমরা দেখি যে আসলে কেমন পার্থক্য দেখা যায়। দেখো, বিশেষ্য পদের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য দেখা যায় এমন কিছু শব্দ আমি রেখেছি। প্রমিত রীতিতে আমরা কথা বলার সময় বা লেখার সময় এখনকার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, আমরা দেখবা এই শব্দগুলো কিন্তু সচরাচর ব্যবহার করি। মাছ, হাতি, পাখি, বাঘ, কান, চাঁদ, দাঁত, আগুন, এই শব্দগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করি কথায় বা লেখায়। কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা করা হয়, এই শব্দগুলোর পরিবর্তে আর একটু ভারী, আর একটু সংস্কৃত টাইপের বা তৎসম, এদের যে তৎসম রূপটা সেটা মেনলি ব্যবহার করা হয়। মাছের তৎসম রূপ ধরো মৎস্য, হাতির ক্ষেত্রে কি হস্তি, পাখির ক্ষেত্রে পক্ষী, বাঘ ব্যাঘ্র, কান কর্ণ চন্দ্র দন্ত অগ্নি, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের সংস্কৃত থেকে আসা তৎসম শব্দ। আমি কিন্তু তোমাদের শুরুতেই বললাম যে সাধু ভাষাটা খুবই সংস্কৃত ঘেঁষা একটা ভাষা। এই ভাষাটা মেইনলি যখন হচ্ছে আমাদের সাথে পরিচিত হয় বা আমরা এই ভাষাটার সাথে পরিচিত হই, তখন কিন্তু আমাদের কথাবার্তার মধ্যে ওই সংস্কৃত তৎসম এই ব্যাপারগুলো অনেক বেশি ছিল। আর কালক্রমে তো আমাদের কথা পরিবর্তন হয়, কিভাবে হয় সেটাও আমি বললাম। তো পরিবর্তিত হতে হতে আমরা আরো সহজতর রূপের সাথে পরিচিত হয়েছি, এখন এখন এগুলাই ব্যবহার করি। তো সাধু ভাষার ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ্য পদে আরো অনেক অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে বড় রূপটা বা তৎসম রূপটা ব্যবহৃত হয়। তো আমি তোমাদের জন্য এখানে জাস্ট এই কয়টা রাখছি জাস্ট বোঝার জন্য যে আসলে সাধু ভাষার ক্ষেত্রে কিভাবে পরিবর্তনটা আসে। এই যে যে এই যে বিশেষ্য পদ নাম শব্দগুলোর মধ্যে এই ধরনের পরিবর্তনটা দেখা যায়। এরপরে আসে হচ্ছে সেম ভাবে কিছু বিশেষণ পদ। আমাদের মেইনলি লাগবেই হচ্ছে এই বিশেষণ আর ক্রিয়াপদটা, আর অনেক ক্ষেত্রে হচ্ছে তোমাদের অব্যয় অনুসর্গ এই ব্যাপারগুলো লাগবে। বিশেষণ কি? আহ বিশেষণ না, আচ্ছা এটা হচ্ছে সর্বনাম হওয়ার কথা ছিল, এটা ভুলে বিশেষণ আসছে। সর্বনাম, সবার নাম যেখানে থাকে লুকায়িত। দেখো, আমরা কিছু সর্বনাম শব্দ ব্যবহার করি। আমাদের, আমাদের একটা শব্দ, আমাদের স্কুল বা আমাদের বাড়ি, তাই না? এই ব্যাপারগুলো এই ব্যাপারটা আমাদের খুব কষ্ট দিয়েছে, এই ব্যাপারে আমরা খুব খুশি হয়েছি। এই আমাদের যে শব্দটা, এই শব্দটা কিন্তু আমাদের হচ্ছে এখন প্রমিত ভাষা। এই আমাদের এর সাধু ভাষা, সাধু রীতিতে আমাদের শব্দটাকে বলা হয় হচ্ছে আমাদিগের বা আমাদিগকে। হুম। তারপরে কার, কারের সাধু রীতি কাহার। তুমি কার কথা জানতে চাচ্ছ, তুমি কাহার কথা জানিতে চাইতেছো, এই ব্যাপারটা আরেকটু পরে বাকিগুলা বুঝবা। কার থেকে কাহারটা কিভাবে ব্যবহৃত হয় সেটা আমি বুঝালাম। তার, তাহার, তার কথা মনে হওয়ায় আমি খুব কষ্ট পাচ্ছি, তাহার কথা মনে হওয়ায় আমি খুব কষ্ট পাইতেছি। হুম। তারপর তোমাদের, তোমাদিগের, তারপর হচ্ছে তার, তাহার। আচ্ছা, একটা জিনিস একটু দেখো, এই যে আমি একবার তার লিখেছি, আরো একবার তার লিখেছি, একটার মধ্যে চন্দ্রবিন্দু নাই, আরেকটার মধ্যে চন্দ্রবিন্দু আছে, দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো? কে বলতে পারবা দেখি? এটার আমি অ্যান্সার না দিই, তোমরা একটু বলো দেখি যে এই চন্দ্রবিন্দু ওয়ালা আর চন্দ্রবিন্দু ছাড়া তারের মধ্যে পার্থক্য কি। আমি অন্যগুলো একটু আগাই, তোমরা একটু হচ্ছে যারা জানো অ্যান্সারটা লেখো লেখো, আর না জানলে বলো যে অ্যান্সারটা পারো না। আচ্ছা, আরেকটা শব্দ এ, এটা, এটি, এগুলা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি, সেটাকে সাধুরীতিতে যেটা বলা হয় ইহা। হুম। তারপরে কেউ, কেউ শব্দটাকে সাধুতে বলা হবে হচ্ছে কেহ, কাকে, কাহাকে। আচ্ছা, এই তার আর এই চন্দ্রবিন্দুওয়ালা তার আমি বলে দিই ডিফারেন্সটা কোথায়।
ধরো কোনো সম্মানিত ব্যক্তিকে আমরা যখন সম্বোধন করতে যাই বা তার সাথে কথা বলতে যাই বা তার সম্পর্কে লিখতে যাই, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে তখন কিন্তু আমরা যে সর্বনামগুলো ব্যবহার করি এই ধরনের, তার সেই সর্বনামের উপরে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়। ধরো আমি কিন্তু উম একই ধরনের সর্বনাম দুই ধরনের মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আহ ধরো একটা ছোট্ট ছেলে সম্পর্কে আমি কোনো কথা বলতেছি, ধরো রহিম ছেলেটার নাম। রহিম আমার পাশের বাসার একটা ছেলে, ছোট একটা ছেলে, তার খুব জ্বর। হুম, তার খুব জ্বর, তার খুব জ্বর। এখানে রহিম হচ্ছে ছোট একটা ছেলে, সম্মানিত ব্যক্তি না কোনো। কিন্তু যখন আমি খুব সম্মানিত কোনো একজন ব্যক্তির কথা বলবো, ধরো আমাদের স্কুলের বা তোমাদের স্কুলের হেড স্যারের কথা ধরো, আহ আমাদের হেড স্যার বা আমাদের প্রধান শিক্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, তার বাসায় আমাদের সবার দাওয়াত। এই যে তার, যখন আমি আমাদের হেড স্যারের কথা বলতেছি বা প্রধান শিক্ষকের কথা বলতেছি, তিনি কিন্তু একজন সম্মানিত ব্যক্তি। তো সম্মানিত ব্যক্তির কথা যখনই বলতে যাব, তার যে সর্বনামগুলো আছে, তাকে সম্বোধন করতে আমি যে সর্বনামগুলো ব্যবহার করব, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু বাংলা ভাষা তুমি লেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার মনে রাখতে হবে। আমরা কিন্তু উচ্চারণের সময় দেখা যায় যে চন্দ্রবিন্দুটা ওইভাবে উচ্চারণ করি না, কিন্তু চন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে একটা নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি জিনিসটা কি আমি তোমাদের হচ্ছে সেকেন্ড ক্লাসে এটা পড়াইছিলাম। নাসিক্য ব্যাপারটা কি, যে নাসিক্য ধ্বনিযুক্ত কোন একটা শব্দ উচ্চারণের সময় বাতাসটা আমাদের নাক দিয়ে বের হবে। হুম, মানে একটু নেকো নেকো সুর আসবে। আচ্ছা, এরপর আসে কি, ক্লাসের টাইম আসলে অনেকটা চলে যাচ্ছে, আমি একটু দ্রুত আগাই। এরপর আসে হচ্ছে কিছু ক্রিয়াপদ, যেমন ধরো আসিয়া। আসিয়া থেকে সেটাকে, আচ্ছা আসিয়াটা হবে, এটা সাধুরীতি লিখছি আমি, কি একটা যন্ত্রণা, সাধু, আর এটা হবে হচ্ছে প্রমিত। প্রমিত রীতিতে আমরা যেটা হচ্ছে এসে বলি, সেটা হচ্ছে সাধুরীতিতে আসিয়া। উঠে যেটা, সেটা হচ্ছে উঠিয়া। করে, সেটা হচ্ছে করিয়া। দেখে, দেখিয়া। দেখো ইয়া কথাটা অনেক বেশি আসতেছে, ক্রিয়া শব্দের সাথে যেটা করে ইয়া শব্দটা অনেক বেশি আসে। প্রমিত রীতিতে, এটাও কিন্তু প্রমিত, উল্টা লিখে ফেলছি আমি। প্রমিত রীতিতে আমরা যেটাকে বলি হচ্ছে আসছে, সেটা হচ্ছে আমাদের সাধু রীতিতে বলা হয় হচ্ছে আসিতেছে। সেম ভাবে প্রমিত রীতিতে এখন আবার ঠিক আছে, এই যে শুনলাম, শুনলামটাকে আমি বলি হচ্ছে শুনিলাম। কিন্তু আরো আগে যখন এই শব্দটা ব্যবহার করা হতো, অনেক ক্ষেত্রে শ্রবণ করিলাম, আরো ভারী ভারী কি গুরু গম্ভীর ভাষা, শ্রবণ করিলাম। লিখবে, লিখিবে। চললো, চলিল। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কোনটার গঠন কেমন হয়। আচ্ছা, এরপর দেখি কিছু অব্যয় পদ, যে শব্দগুলো, যে পদগুলোর হচ্ছে সাধু আর চলিত ভাষায় গঠনটা একটু পরিবর্তন হয়। অব্যয় পদের ক্ষেত্রে কি আছে, যেটাকে প্রমিততে বা আমরা বর্তমানে আজ বলি, আজ আমাদের স্কুল ছুটি, সেটাকে সাধু ভাষায় বলা হয় হচ্ছে অদ্য। নইলে সেটাকে বলে হচ্ছে নতুবা বা নচেত। যদিও, যদ্যপি, তাহলে, তাহা, হইলে। তবু, তবুও যেটা, সেটাকে বলা হয় হচ্ছে তথাপি। বলা হয় বলতে হচ্ছে লেখা হয় আর কি। আজ পর্যন্ত, অদ্যাবধি। অদ্যাবধি কি, অদ্য, অবধি। অবধি অর্থ হচ্ছে পর্যন্ত, আর অদ্য শব্দের অর্থটা যে আজ, সেটা তো আমি আগেই বললাম। অদ্য অবধি সে থেকে আসছে হচ্ছে অদ্যাবধি। এখানে কিন্তু হচ্ছে সন্ধি হয়েছে দুইটা শব্দের মধ্যে। আচ্ছা, কখনো সেটাকে বলা হয় হচ্ছে কদাচ। প্রায়ই সেটাকে বলা হয় হচ্ছে প্রায়শ। এগুলা হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিসে রাখা লাগবে, নইলে হুট করে তোমরা লিখতে বা বলতে বা চিনতে পারবা না। তোমাদের অবশ্যই এই শব্দগুলো একটু জানা থাকা লাগবে যে কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে কিছু অনুসর্গ। অনুসর্গ ব্যাপারটা কি, অনুসর্গ জিনিসটা হচ্ছে অনুসর্গ এক ধরনের তোমার অব্যয় পদ।
যাদের গঠন পরিবর্তিত হয় না, তো এরা মেইনলি যেটা করে, এরা শব্দের মধ্যে বসে দুইটা শব্দের মধ্যে হচ্ছে সম্পর্ক স্থাপন করে। ধরো এত ডিটেলসে যদি না যেয়ে তোমাদের আমি দুইটা উদাহরণ দিই। চেয়ে বা চাইতে, সে আমার চেয়ে ভালো খেলে, এই যে আমি দুইটা শব্দকে যুক্ত করার জন্য একটা শব্দ ব্যবহার করলাম না, সে আমার চেয়ে ভালো খেলে, এই শব্দটা এটাই কিন্তু হচ্ছে অনুসর্গ। এখানে চেয়ে এর পরিবর্তে আমরা সাধুরীতিতে লিখি হচ্ছে অপেক্ষা। অপেক্ষা বলতে কিন্তু ওয়েট করা সেটা না, তিনি আমার অপেক্ষা বা আমার চেয়ে যেটা বলতাম সেটা হচ্ছে আমার অপেক্ষা হবে, আমার অপেক্ষা বড়। হুম, ছাড়া সেটাকে বলি আমরা হচ্ছে ব্যতীত, বলে, বলিয়া, হতে, হইতে বা থেকে। ট্রেনটি ঢাকা থেকে ছাড়লো, ট্রেনটি ঢাকা হইতে ছাড়লো। হুম, সঙ্গে বা সাথে সেটাকে বললি হচ্ছে সহিত। তুমি কি আমার সঙ্গে যাবে, তুমি কি আমার সহিত যাইবে। ঠিক আছে, সেম ভাবে জন্য যেটা, সেটাকে সাধুরীতিতে আমরা বলবো হচ্ছে জন্যে। আচ্ছা, এরপর এরপর কি আসে, চার ধরনের শব্দ, যে এই চার ধরনের শব্দের গঠনটা আমরা দেখলাম যে কিভাবে আসলে পরিবর্তনটা দেখা যায়। আমি কিন্তু কতগুলো তো উদাহরণও তোমাদের বললাম, তোমাদের এই ব্যাপারগুলো মাথায় থাকলে সাধু আর প্রমিত রীতির ভাষা চিনতে কষ্ট হওয়ার কথা না। এই যে সাধু শব্দ আর প্রমিত রীতির শব্দ, বা সাধু ভাষার কোন একটা বাক্য আর প্রমিত ভাষার কোন একটা বাক্য, কি হবে যদি হচ্ছে আমি সাধুর মধ্যে প্রমিতটা মিক্স করি? হতে পারে না যে কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে ভুলে সাধুর মধ্যে আমি প্রমিত লিখে ফেলছি, আমি জানি না, বা হচ্ছে হয় না অনেক সময় ভুল হয়ে যায়। এই যে সাধু আর প্রমিতর মধ্যে যে মিশ্রণ হয়ে যাওয়াটা, বা ভুলে বা যে কোনো কারণেই হোক মিক্স হয়ে যাওয়াটা, এই ব্যাপারটাকে কিন্তু বলে হচ্ছে গুরুচণ্ডালী দোষ। বাংলা ভাষার ক্ষেত্রে এই গুরুচণ্ডালী দোষটাকে কিন্তু একটা বিরাট রকমের দোষ বলা হয়। কেন বিরাট রকমের দোষ? সাধু ভাষা যেটা, সে নিজেও হচ্ছে একটা বিশুদ্ধ একটা রূপ, কোন একটা ভাষার গঠনের। চলিত ভাষা বা প্রমিত ভাষা যেটা, সেটাও কিন্তু একটা বিশুদ্ধ রূপ, নিজেই একটা পরিপূর্ণ রূপ। তো তুমি যখন এরকম দুইটা গঠনের, আলাদা গঠনের ভাষাকে একত্র করতেছো, এটাতে যেটা হয়, বলা হয় যে এটাতে ভাষাটার দূষণ হচ্ছে। দূষণ মানে কি? যে ভাষাটা নষ্ট হচ্ছে, গঠনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দূষণ হওয়াটা বা ভাষারীতির এই যে অশিষ্ট বা অভদ্র যে প্রয়োগটা, এই প্রয়োগটাকে বলা হয় হচ্ছে গুরুচণ্ডালী দোষ। সংজ্ঞার মধ্যে আমি কিন্তু একটা কথা লিখেছি যে সাধু ও প্রমিত ভাষার সংমিশ্রণ অসঙ্গত এবং অশুদ্ধ। এই জিনিসটা কিন্তু একটা বিরাট ভুল। আমরা কিন্তু মনের ভুলে অনেক সময় কিছু ছোটখাটো ভুল করে ফেলতে পারি, কিন্তু ভাষার ব্যবহারের ক্ষেত্রে সাধু আর প্রমিত ভাষার ব্যবহারটা বা মিশ্রণটা কিন্তু একটা বড় রকমের ভুল। তো এটা আমরা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, বা অবশ্যই অবশ্যই আমাদের চেনাটা এর জন্যই জরুরি যে আসলে কোন শব্দগুলো সাধু ভাষার শব্দ আর কোনগুলো হচ্ছে প্রমিত ভাষার শব্দ। দেখো এখানে আমি দুইটা হচ্ছে তোমাদের জন্য উদাহরণ রেখেছি। একটা উদাহরণ, তাহার যাবার সময় হলো। এখানে দেখো তাহার একটা সাধু ভাষার শব্দ, কিন্তু বাকিগুলা যেমন যাবার, হলো, এই দুইটা শব্দ কিন্তু আবার হচ্ছে চলিত ভাষার শব্দ। এই যে সাধু ভাষার মধ্যে চলিত ভাষার দুইটা শব্দ চলে আসছে না, একটা বাক্য হলো একটা ভুল একটা বাক্য, শুনতে কিন্তু খারাপ লাগতেছে না, কিন্তু ব্যাকরণের গঠনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে এটা কিন্তু একটা বিরাট রকমের ভুল বা দোষ। তো এই বাক্যটাকে শুদ্ধ করতে হলে আমার কি করতে হবে? গুরুচণ্ডালী দোষযুক্ত কোনো একটা বাক্যকে আমার শুদ্ধ করার সময় হয়তো পুরো বাক্যটাকে আমার সাধু ভাষায় লিখতে হবে, আর নয়তো পুরোপুরি প্রমিত ভাষায় লিখতে হবে। যে কোনো একটা তুমি যা লিখবা বা যা বলবা, হয়তো তুমি সাধুতে বলবা, নয়তো পুরোপুরি প্রমিততে বলবা। ঠিক আছে, এই ব্যাপারটা একদম মাথায় গেঁথে নাও। তোমাদের যদি কোনো স্কুলে কখনো কোনো পরীক্ষা টরীক্ষায় আসে, বা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কখনো প্রয়োজন হয়, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা যে শুদ্ধভাবে লেখার জন্য আমার কিন্তু কখনোই সাধু আর চলিত শব্দ মিক্স করা যাবে না। হুম, তো আমি যদি এই বাক্যটাকে শুদ্ধ করতে চাই, আমার কি করতে হবে? হয়তো আমার এই তাহার যে সাধু শব্দটা আছে, সেটাকে চলিত বানায় তার লিখতে হবে, তার যাবার সময় হলো। অথবা যেটা করতে হবে, তাহারটা তাহারের মতোই থাকবে সাধুতে,
বাকি দুইটা চলিত আছে যে তাদের আমি সাধু বানায় ফেলবো। তাহার যাবার থেকে আসবে হচ্ছে যাইবার, সময় হলো, হলো থেকে হলো আসবে হচ্ছে কি হইলো। সেম ভাবে আরেকটা বাক্য, একটা বড় একটা বাক্য আসছে, দেখো, ধরনীর মধ্যে সবচেয়ে বড় জিনিস জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। এখানে সাধু আর চলিতর একটা মিক্স আছে। কিভাবে দেখো, ধরনী শব্দটা একটা তৎসম শব্দ। আমি শুরুতে কি বললাম যে সাধু ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা তৎসম শব্দটা অনেক বেশি ব্যবহার করি, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে সচরাচর তৎসম শব্দটা ব্যবহার হয় নাই। এই যে সবচেয়ে, এটা একটা চলিত বা প্রমিত ভাষার শব্দ। জানিবার, এখানে আবার একটা সাধু আসছে। বুঝিবার আরেকটা সাধু আসছে। চলিয়া আরেকটা সাধু, আবার যাবে দিয়ে একটা চলিত চলে আসছে, একটার মধ্যে আরেকটা মিক্স চলে আসছে না? এই ব্যাপারটা কিন্তু হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এটা আমি আর ঠিক করে না দিই, এটা হচ্ছে তোমরা নিজেরা নিজেরা ঠিক করবা। তো তোমাদের এখন যেটা, আমি জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে, আশা করি তোমাদের হচ্ছে এই সাধু আর চরিত নিয়ে সমস্যা থাকার কথা না। তোমাদের বইয়ের যে গল্পটা আছে প্রত্যুপকার, এই গল্পটার লেখককে, গল্পটার লেখক হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লোকটাকে আমরা কিন্তু নামে নামে অনেক শুনছি, তাই না? কোন একটা স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে, তাকে কিন্তু ফাইজলামি করে আমরা কি বলি, আরে বিদ্যাসাগর হয়ে যাচ্ছিস, তাই না? বলি না এরকম? এরকম তো বলি আমরা অনেক সময়, তাই না? তো এই যে বিদ্যাসাগর লোকটা, এই বিদ্যাসাগর লোকটা আসলে কে? বিদ্যাসাগর হচ্ছে যিনি বিদ্যাসাগর লোকটা হচ্ছে বাংলা ভাষার একজন খুবই নামকরা একজন লেখক। এই ধরো ব্রিটিশ শাসনামল যে, অনেকটা ওইরকম টাইমেরই একজন লেখক। আচ্ছা, বোর্ডের লেখাটা কি বোঝা যায়? আমি তো এখানে অনেকটা ফাইটে যেতেছে, আমি দেখতে পারতেছি না। বোঝা যায় কি এটা? আচ্ছা, লেখা একটু বোঝা যায় কিনা একটু বলো তো। উম আর একটু ব্রাইটনেস কমাতে হবে মনে হয় তাহলে। হুম, না কমাইলে চোখে দেখবে না এরা। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দ্রুত এটা পড়ে আগায় যাব। বিদ্যাসাগর যিনি, উনি কিন্তু একাধারে একজন লেখক ছিলেন, আরেক দিক থেকে উনি কিন্তু একজন সমাজ সংস্কারকও ছিলেন। তোমাদের একটা বিষয় জানার কথা, এতদিন অবশ্যই পড়েছো যে বিধবা বিবাহ, বিধবা বিবাহের প্রচলনটা কিভাবে আসছে। হিন্দু সমাজে কিন্তু আগে ছিল যে কোনো একটা মেয়ের স্ত্রী, স্বামী যখন মারা যায়, হিন্দু মেয়ে আর কি, তো তার স্বামীকে যখন চিতায় পোড়ানো হতো, উঠানো হতো, ওই সময় একই সাথে ওই মৃত লোকের যে জীবিত স্ত্রী, তাকেও হচ্ছে সেম চিতাই পুড়িয়ে ফেলা হতো। এটাই কিন্তু ছিল হচ্ছে বিধবাদের যে সতীদাহ প্রথাটা। তো এই প্রথাটা যিনি উচ্ছেদ করেন, বা বিধবা যিনি উচ্ছেদ করেন, তিনি হচ্ছে বিদ্যাসাগর না, তিনি ছিলেন হচ্ছে রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের নাম তোমাদের শোনার কথা। কিন্তু এই যে বিধবারা থেকে গেল, এই বিধবাদের কি হবে? তো ওই সমাজে ওই সময় যেটা করা হতো যে এই বিধবাদের খুবই কলুষিত বা দূষিত মনে করা হতো। তাদের হচ্ছে জীবনে কি হবে, জীবনের যে অনিশ্চয়তা, অনিশ্চয়তা এটা কাটানোর জন্য যেটা করা হয়, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করেন যে তাদের দ্বিতীয়বার বিবাহের একটা প্রচলন তিনি শুরু করেন। এই মানুষগুলোর জীবনে দ্বিতীয়বার বিবাহের একটা প্রচলন যিনি শুরু করেন, তিনি ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে বাংলা ভাষায় বা বিভিন্ন লেখায় আমরা যে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন পড়ি, দেই না আমরা, দাড়ি দেই, কমা দেই, এই ব্যাপারগুলো লেখার মধ্যে সর্বপ্রথম কে হচ্ছে তোমার এই আহ শুদ্ধভাবে তোমার ব্যবহার করা শুরু করেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা। তো তার কিছু সুন্দর সুন্দর লেখা আছে, বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, এরকম অনেকগুলা লেখা কিন্তু তার আছে, যেগুলো হচ্ছে আমরা দেখা যায় যে পড়ি না বা পড়া হয় নাই। আচ্ছা, ভ্রান্তি বিলাস, শকুন্তলা, এগুলা হচ্ছে তার
লেখা কিছু বিখ্যাত বই। এখানে তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া হয়েছে যে প্রত্যুপকার নামে একটা গল্প, এই গল্পটার কিছু অংশ তোমাদের এখানে আজকে রাখা হয়েছে, কিন্তু আজকে মনে হয় না ক্লাস টাইমের মধ্যে এটা কভার করতে পারবো। তো তারপরেও একটুখানি চেষ্টা করি যে করা যায় কিনা। আচ্ছা, দেখি আমরা এই যে প্রত্যুপকার গল্পটা আজকে আমরা এটার হচ্ছে অর্ধেক পর্যন্ত একটু পরিবর্তন করার, সাধু থেকে চলিত পর্যন্ত পরিবর্তন করার একটু কিভাবে করতে হয় সেটা একটু জেনে নিই। দেখো, শুরুতেই বলা হয়েছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। প্রিয় পাত্র শব্দটা যে, এটা দেখা যায় যে অনেক সময় প্রিয়জন বলা হয়ে থাকে, কিন্তু প্রিয় পাত্রটাকে তুমি সাধু হিসেবে চলিত হিসেবে ব্যবহার করতে পারবা। তিনি বলিয়া গিয়াছেন, এই যে দেখো বলিয়া গিয়াছেন, এই শব্দটা একটা ভারী একটা শব্দ না? এই শব্দটা কিন্তু সাধু শব্দ। এই পুরো লেখাটা যে, এই পুরো লেখায় তুমি যত এইরকম শব্দগুলো দেখবা, এগুলো সবই কিন্তু সাধু শব্দ, পুরোটাই হচ্ছে সাধু ভাষায় লেখা একটা গল্প। বলিয়া গিয়াছেন, এটাকে আমরা যখন চলিত করব সেটা হবে কি, বলে গিয়েছেন। আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে শব্দটা দেখা যাবে যে আমরা যখন চলিত ভাষায় ব্যবহার করব, অপরাহ্নে কথাটাকে ব্যবহার করা হবে হচ্ছে বিকালে। আমি কিন্তু বলেছিলাম যে কিছু কিছু বিশেষ শব্দ আমরা পরিবর্তন করে ব্যবহার করি। অপরাহ্নে কিন্তু একটা তৎসম শব্দ, সেটা হচ্ছে বিকালে, এটা আমরা বেশি ব্যবহার করি। খলিফার নিকটে, নিকটে কাছে। বসিয়া আছি, বসে আছি এমন সময়ে হস্ত পদ বদ্ধ, হস্ত অর্থ হচ্ছে হাত, পদ মানে হচ্ছে পা, বদ্ধ মানে বাধা, হাত পা বাধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। মানে এমন সময় কি হলো, হাত পা বাধা এক লোককে তার সামনে আনা হলো। এরপর কি হলো, খলিফা আমার প্রতি খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। আজ্ঞাটা কি? আজ্ঞাটার হচ্ছে প্রমিত রূপটা হচ্ছে আদেশ। করিলেন আসে কিসে থেকে? করলেন। তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া রুদ্ধ করিয়া রাখিবে। আপন আলয়ে, আপন মানে হচ্ছে নিজ, আলয়ে মানে হচ্ছে বাসা, আলয় শব্দের অর্থ হচ্ছে বাড়ি, নিয়ে লইয়া হচ্ছে নিয়ে, রুদ্ধ করিয়া রাখবে মানে হচ্ছে কি, বদ্ধ করে রাখবে বা বন্ধ করে রাখবে বা বেঁধে রাখবে, ঠিক আছে? এবং কল্ল, কল্ল মানে কি, কাল। অদ্য আমরা শিখলাম, একটা উদাহরণ দেখেছিলাম, অদ্য মানে আজ, সেম ভাবে কল্ল মানে হচ্ছে কাল, মানে কল্ল শব্দটার প্রমিত রূপ। আমার নিকট উপস্থিত করিবে, আমার কাছে উপস্থিত করবে বা নিয়ে আসবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ। তার অবস্থা দেখে স্পষ্ট বোঝা গেল, প্রতীত অর্থ কি, বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। ক্রুদ্ধ শব্দটার অর্থ কি? ক্রুদ্ধটা আসছে হচ্ছে ক্রোধ থেকে, ক্রোধ অর্থ কি, রাগ। তিনি ওই লোকটার উপর অনেক অনেক রেগে আছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। এখানে আমিটাকে যে কথা বলতেছে সে, আর তাহাকে বলতে ওই যে হাত পা বাঁধা ব্যক্তি যে, তাকে নিজের বাসায় এনে খুব সাবধানে বন্ধ করে রাখলাম। কারণ যদি তিনি পালাইয়া যান, যদি এই হাত পা বাঁধা ব্যক্তিটা যে, যদি তিনি পালিয়ে যান, পালাইয়া থেকে আসবে হচ্ছে পালিয়ে যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে, আমাকে খলিফার রাগের সম্মুখীন হতে হইবে। আচ্ছা, তোমাদের এই গল্পটা হচ্ছে আমি নেক্সট দিন তাহলে কন্টিনিউ করব, যে নেক্সট দিন তোমাদের এই কিয়ৎক্ষণ থেকে, এখান থেকে শুরু করে বাকি অংশটা আসলে কিভাবে পরিবর্তনটা হবে এটা একটু দেখবো, আর তোমরা আসলে কতটুকু বুঝছো সেটা একটু দেখবো। তো এর জন্য তোমাদের হচ্ছে আজকে আমি কোনো হোমওয়ার্ক দিব না, তবে তোমরা যেটা করতে পারো, যে যদিও আমি তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিই এখন পর্যন্ত মনে হয় না কেউ সাবমিট করছো, আমি দেখছি যতগুলা মানুষের খাতা আমি দেখছি 2-4 জন মাত্র পরীক্ষা দাও। তারপরও তোমরা যেটা করতে পারো, নিজেরা নিজেদের এই পড়াটা একটু ঝালাই করার জন্য 10টা করে সাধু ভাষার বাক্য লিখবা,
সেই 10টা বাক্যকে তুমি আবার চলিত ভাষার বাক্যে রূপান্তর করবা। ঠিক আছে? এটাই থাকবে হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক ধরতে পারো, কিন্তু আসলে এটা হোমওয়ার্ক না। তোমাদের নেক্সট দিন হচ্ছে ডাবল হোমওয়ার্ক থাকবে। আজকে বুঝাতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, তো ক্লাসটা আজকে হচ্ছে এই পর্যন্তই শেষ করব। কোনো সমস্যা থাকলে তোমরা হচ্ছে এর পরের ক্লাসে বাকি অংশের সাথে যে পড়ানো হবে ওই অংশটুকুর সাথে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, ভালো থাকো সবাই।